আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। আপনাদের সঙ্গে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শুরুতেই জানাবো শিরোনামগুলো। গুগল র্যাঙ্কিংয়েও প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সেরা মহামানব। পাকিস্তানে বিনিয়োগ করতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান। এবার অস্ট্রিয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে মসজিদ। নতুন করে মাটির নিচে পরমাণু কেন্দ্র তৈরি করছে ইরান। সীমান্তে কল্পনাতীত শিক্ষা পেয়েছে চীন, ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ। ইরাক সীমান্ত দখলমুক্ত করে পতাকা ওড়ালো আজারবাইজান। বিরতিহীন ক্ষেপণাস্ত্র ছোড়ার লাঞ্চার উদ্বোধন করল ইরান। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে যাচ্ছি পুরো খবরে। বিশ্বের সর্বকালের সর্বসেরা মহামানব, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Google.com-এর র্যাঙ্কিংয়েও মহামানব হিসেবে প্রথম স্থানে তারই নাম রয়েছে। গুগলে হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই কিওয়ার্ডটি লিখে সার্চ করলে যে তালিকা চলে আসে তার মধ্যে প্রথমেই দেখায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। গুগলের তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সেরা মহামানব হ্যাশট্যাগে ভাইরাল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতে চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল, তেমনি রাজনৈতিক জীবনেও সমগ্র আরব বিশ্বের জাগরণের পথিকৃৎ হিসেবে তিনি অগ্রগণ্য। বিবাদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সফলতা। মৃত্যুর পূর্ব পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসা ওহীসমূহের একত্রিত রূপ পবিত্র কুরআন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেছেন, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি ব্যবহার করে স্বল্প সময়ে ও খরচে চীন, মধ্য এশিয়ার দেশ ও রাশিয়ায় পণ্য পরিবহন করা যাবে। পাকিস্তানে বিনিয়োগ করে বাংলাদেশি শিল্প উদ্যোক্তারা এই সুযোগ গ্রহণ করতে পারেন। তাই তিনি বাংলাদেশি শিল্প উদ্যোক্তাদের প্রতি পাকিস্তানে বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন। কাউসার হোসেনের রিপোর্ট। ডিসিসিআই সভাপতি শামস মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের কথা আলাদা করে উল্লেখ করেন পাকিস্তানি দূত। তিনি বলেন, বাংলাদেশ তথ্য প্রযুক্তি ও এই খাত সংশ্লিষ্ট সেবা খাতে বেশ দক্ষতা ও সফলতা অর্জন করেছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো পাকিস্তানে বিনিয়োগ করতে পারে। এ সময় ডিসিসিআই সভাপতি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারণে যথেষ্ট সুযোগ রয়েছে। তবে এই লক্ষ্য অর্জনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো নিরসন করা দরকার। ডিসিসিআই সভাপতি পাকিস্তানে ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, তথ্য প্রযুক্তি সেবা, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি, খাদ্য এবং আরও বেশি ঔষধ আমদানির আহ্বান জানান। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ঢাকা চেম্বারের সভাপতি দুই দেশের চেম্বারগুলোর মধ্যকার যোগাযোগ সংহত রাখার পাশাপাশি বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ, বাণিজ্য মেলা, B2B রোড শো আয়োজনেরও প্রস্তাব করেন। ব্যবসায়ীদের স্বার্থে ভিসা প্রক্রিয়া সহজ করার ওপরও জোর দেন তিনি। পাকিস্তান হাই কমিশনারও তার দেশ থেকে শিল্পে ব্যাহত কাঁচামাল ও টেক্সটাইল পণ্য আমদানির আহ্বান জানান। 2019-2020 অর্থ বছরে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 54 কোটি 39 লাখ ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে 5 কোটি 5 লাখ 40 হাজার ডলারের পণ্য। অন্যদিকে পাকিস্তান রপ্তানি করে 49 কোটি 33 লাখ 60 হাজার ডলারের পণ্য। কাউসার হোসাইন, পূর্ব পশ্চিম নিউজ ডেস্ক। চলতি সপ্তাহের শুরুতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ভয়াবহ হামলার জেরে জাতীয় নিরাপত্তার হুমকি স্বরূপ একটি মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আরও মসজিদ বন্ধের ঘোষণা আসতে পারে। শুক্রবার এ প্রসঙ্গে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, এই সপ্তাহের প্রথমেই রাজধানী ভিয়েনাতে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। এরপরই জাতীয় নিরাপত্তার স্বার্থে একটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়। কিছুদিনের মধ্যে আরও মসজিদ বন্ধ করার বিষয়ে পরিকল্পনা দেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার ও ইন্টিগ্রেশন মিনিস্টার সুসান রাবাব সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তথ্য দেবেন। অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ইসলামিক ধর্মীয় সম্প্রদায়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর আমরা একটি মসজিদ বন্ধ করে দিচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ধর্মীয় মতবাদ এবং এর গঠনতন্ত্র এর নিয়ম ভাঙায় মসজিদটি বন্ধ করে দেওয়া হচ্ছে। অস্ট্রিয়ায় যারা আইনের শাসনের সুযোগ নিতে চেষ্টা করেন তাদের বিরুদ্ধে এই বন্ধকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করেছেন অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার। উল্লেখ্য, গত সোমবার ভিয়েনায় হামলায় 4 জনকে হত্যা করে হামলাকারীরা, যা গত কয়েক দশকে দেশটিতে অন্যতম। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে সেই 20 বছর বয়সী উগ্রবাদী পুলিশের গুলিতে নিহত হয়। হত্যাকারীর নাম কুচতিম ফেজলাই। সে ছিল ইসলামিক স্টেটের আত্মঘাতী সন্ত্রাসী। ভিয়েনার রাস্তায় কালাশনিকভ রাইফেল হাতে এলোপাথারি গুলি চালিয়ে 4 জনকে হত্যা করেছে সে নিজেই। অতীতে জেল খাটা আসামি ফেজুলাই ম্যাসিডোনিয়া থেকে এসে অস্ট্রিয়ায় অভিবাসী হিসেবে বাস করছিল। পুলিশি তদন্তে উঠে এসেছে এমনই সব রহস্যময় তথ্য।
তার গুলিতে জখম হন অন্তত 10 নিরীহ পথচারী। ইরানের বিরুদ্ধে নতুন করে মাটির নিচে পরমাণু কেন্দ্র তৈরি করার অভিযোগ করেছেন জাতিসংঘের পরমাণু পরীক্ষা সংক্রান্ত সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেন, নতুন করে মাটির গভীরে পরমাণু প্ল্যান্ট তৈরির কাজ শুরু করেছে ইরান, জমাতে শুরু করেছে ইউরেনিয়ামও। সম্প্রতি বার্লিনে অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। কাউসার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। সান ফ্রান্সিসকো ভিত্তিক প্ল্যানেট ল্যাবের তোলা স্যাটেলাইটের ছবি প্রকাশ করেছে এপি। গতকাল প্রকাশ করা ছবিতে দাবি করা হয়, ইরানের পরমাণু শক্তি কেন্দ্র নাতেনজে মাটির নিচে নতুন করে অবকাঠামো নির্মাণ শুরু করেছে। বলা হচ্ছে, পুড়ে যাওয়ার পর নতুন করে তারা অবকাঠামো নির্মাণ করে। 2015 সালে ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়, কিন্তু 2018 সালে ওই চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। স্বাক্ষরকারী অন্য 5 দেশ যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্স চুক্তিতে থাকলেও এর কার্যকারিতা নেই বললেই চলে। গত জুলাই মাসে ইরানের বর্তমান পরমাণু কেন্দ্রটিতে আগুন লেগে গিয়েছিল। ইরান দাবি করেছিল চক্রান্ত করে ওই কেন্দ্রটিতে আগুন লাগানো হয়েছিল। ফের নতুন করে একটি পরমাণু কেন্দ্র তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রধান প্রতিনিধি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল এপি জানিয়েছেন, আন্তর্জাতিক প্রধান শক্তি সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নতুন করে মাটির গভীরে পরমাণু প্লান্ট তৈরির কাজ করছে ইরান। ইউরেনিয়ামও জমাতে শুরু করেছে দেশটি, তবে পরমাণু অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম এখনও তাদের কাছে নেই। ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, 2002 সালে প্রথম স্যাটেলাইট ইমেজে ইরানের পরমাণু শক্তি কেন্দ্র নাতানজের ছবি ধরা পড়ে। পশ্চিমা বিশ্বগুলো উদ্বেগ প্রকাশ করে এই নিয়ে। 2003 সালে জাতিসংঘের প্রতিনিধিরা ইরানের পরমাণু চুল্লি দেখতে যান। তারা জানান, মাটি থেকে 7.6 মিটার নিচে তৈরি করা হয়েছে ওই পরমাণু কেন্দ্র। বিমান হামলাও যাতে কেন্দ্রটি কোনো ক্ষয়ক্ষতি না হয় তার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকা জুড়ে রাখা হয়েছে এন্টি এয়ারক্রাফট মিসাইল। ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেই বিষয়টি মাথায় রেখেই 2015 সালে পরমাণু চুক্তি হয়েছিল। সেখানে বলা হয়েছিল, পরমাণু গবেষণা করতে পারলেও ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। নির্দিষ্ট পরিমাণ ইউরেনিয়ামের বেশি জমা করা যাবে না বলেও চুক্তিতে স্থির হয়। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাবি করেছে গোপনে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে ইরান, যদিও তার কোনো প্রমাণ এখনও সামনে আসেনি। কাউসার হোসাইন, পূর্ব পশ্চিম নিউজ ডেস্ক। লাদাখ সীমান্তে চীন এমন শিক্ষা পেয়েছে যা তারা কল্পনাও করতে পারেনি বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। এই ঘটনার জন্য চীনের কারসাজিকে দায়ী করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এক চুল নড়াচড়াও মেনে নেবে না বলে জানায় বিপিন রাওয়াত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। শুক্রবার জেনারেল জানান, এদিন দুই পড়শি দেশ চীন ও পাকিস্তান নিয়েও আশঙ্কার কথা শোনা যায় বিপিন রাওয়াতের বক্তব্যে। তিনি জোর দিয়ে বলেন, বৃহত্তর পর্যায়ে যে দ্বন্দ্ব চলছে তা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এমনকি পাকিস্তান ও চীনের মধ্যে যে জোট হয়েছে তা আদতে সর্বব্যাপী বিপদ ডেকে আনতে পারে এমন হুঁশিয়ারি দেন তিনি। ইনস্টিটিউট ন্যাশনাল ডিফেন্স কলেজের 60তম বার্ষিক উপলক্ষে একটি সেমিনারে চিফ অব ডিফেন্স স্টাফ বলেন, চীনের সঙ্গে কোনো সীমান্ত সংঘাত কিংবা কৌশলগত সামরিক ক্রিয়াকলাপ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। চীনকে দোষেই তিনি বলেন, পুরো লাদাখে চীন সীমানা লঙ্ঘন করে এবং যুদ্ধের আবহ তৈরি করে পরিস্থিতি উত্তপ্ত করে রেখেছে। ভারতের প্রতিক্রিয়া চীনের কাছে অপ্রত্যাশিত ছিল। পাকিস্তান ও চীনের যৌথ হুমকির প্রসঙ্গে রাওয়াত বলেন, ভারত বহু সংখ্যক বহিরাগত সুরক্ষার চ্যালেঞ্জের মুখোমুখি। দুটি পারমাণবিক সশস্ত্র প্রতিবেশী যাদের সঙ্গে ভারত যুদ্ধ করেছে তাদের সঙ্গে ক্রমাগত বিরোধ রয়েছে। দুই দেশ যৌথভাবে কাজ করছে। ইরান সীমান্ত আর্মেনিয়ায় হাত থেকে দখলমুক্ত করে পতাকা উড়িয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। ওই অঞ্চলগুলোতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে বাকু। রোববার তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, জাঙ্গালিয়ান ও জাব্রাইল জেলার সুলতানলি, খালফলি, ক্ষুদ্রাফিন ও গুমলাগ এলাকা দখলমুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ওই এলাকাগুলোতে আজেরি সেনাবাহিনী সামরিক ঘাঁটি স্থাপন করে অবস্থান নিয়েছেন। কাউসার হোসেনের প্রতিবেদন। 22 অক্টোবর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছিলেন, আকবেন্দ সীমান্ত দখলমুক্ত করার পর আজারবাইজান ও ইরানের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিয়ন্ত্রণ রেখা দখলমুক্ত করার পর ইরান ও আজারবাইজানের উভয় সীমান্তের নাগরিকদের অভিনন্দন জানান আলিয়েভ। 27 সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে। 10 অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধবিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশ তুমুল সংঘাতে জড়ায়। আজারবাইজানের চিফ প্রসিকিউটর অফিস জানিয়েছে, নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত 91 বেসামরিক নাগরিক আর্মেনিয়ার হামলায় নিহত হয়েছেন। এর মধ্যে 11 শিশু ও 27 জন নারী রয়েছেন। এছাড়া হামলায় 400 জনের বেশি আহত হয়েছেন। এদের মধ্যে 14 জন নবজাতক, 36 জন শিশু ও 101 জন নারী রয়েছেন।
আর্মেনিয়ার হামলায় অন্তত ২,৫০০ ঘরবাড়ি, ৯২টি অ্যাপার্টমেন্ট এবং ৪২৮টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজানের কর্তৃপক্ষ। কাউসার হোসাইন, পূর্ব পশ্চিম নিউজ ডেস্ক। এদিকে বিরতিহীনভাবে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অত্যাধুনিক মিসাইল লঞ্চার উদ্বোধন করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বুধবার নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উদ্বোধন করেন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, এই লঞ্চার ইরানের যুদ্ধের সক্ষমতাকে আরও বৃদ্ধি করছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি জোরদার হওয়ার অর্থ হল শত্রুদের দেহে কাঁপুনি সৃষ্টি হওয়া। আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুদের পরাজয়ের নিশ্চয়তা দেয়। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব দিন দিন বাড়ছে, পাশাপাশি ইসলামের শত্রুরা ক্রমেই দুর্বল হচ্ছে। তবে শত্রুদের হুমকি এখনও রয়ে গেছে। শত্রুদের মনস্তাত্ত্বিক ও কৌশলগত ক্ষেত্রসহ সব দিক থেকে মোকাবেলার উপর জোর দেন জেনারেল সালামি। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। গুগল র্যাঙ্কিংয়েও প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের সেরা মহামানব। পাকিস্তানে বিনিয়োগ করতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান। এবার অস্ট্রিয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে মসজিদ। নতুন করে মাটির নিচে পরমাণু কেন্দ্র তৈরি করছে ইরান। সীমান্তে কল্পনাতীত শিক্ষা পেয়েছে চীন, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ। ইরাক সীমান্ত দখলমুক্ত করে পতাকা ওড়ালো আজারবাইজান। বিরতিহীন ক্ষেপণাস্ত্র ছোড়ার লঞ্চার উদ্বোধন করল ইরান। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।